মিস্টার কপিল সিব্বল, বয়স 76 বছর। এবং 76 বছর বয়স হলেও এই মিস্টার কপিল সিব্বল কিন্তু এখনো পর্যন্ত খাটাখাট টাকা ইনকাম করে যাচ্ছেন। তো আমার দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেই এই কপিল সিব্বলের পরিচয়টা। তিনি হলেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এবং হাই প্রোফাইল আইনজীবী, এবং তিনি একসময় ভারতের সলিসিটর জেনারেল ছিলেন এবং কংগ্রেসের হয়ে তিনি প্রথমে রাজ্যসভার সদস্য হন একাধিক মেয়াদের জন্য। তারপরে তিনি লোকসভার সদস্য হন এবং 2004 সালে যখন কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করে, সেই সময় ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বে তিনি ওই কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সে সময় তিনি প্রথমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন, তারপরে অর্থ ও সায়েন্স মন্ত্রী, তারপরে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন এবং সবার শেষে বিচার ও আইন মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তো এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব, বুঝতেই পারছেন তার রাজনৈতিক ব্যক্তিত্ব ভীষণ হাই প্রোফাইল, এবং তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তো এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব যে টাকার জন্য সারা জীবন কিভাবে টাকার জন্য তিনি নিজেকে বিক্রি করেছেন বারবার, সেটা বলার অপেক্ষা রাখে না। মিস্টার কপিল সিব্বল সারাটা জীবন ধরে শুধুমাত্র টাকার জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মামলায় তিনি লড়েছেন। যারা দোষী সাব্যস্ত হয়েছেন বিভিন্ন কেসে তাদের হয়ে লড়েছেন এবং ফাঁসির আসামির হয়েও তিনি লড়াই করেছেন এক সময় সুপ্রিম কোর্টে। তো এরকম কিছু বিতর্কিত মামলার কথা আমি আলোচনা করব, এবং তার জীবনের বিতর্কিত মামলাগুলির মধ্যে একটি অন্যতম মামলা হলো রাম জন্মভূমি মামলা। হিন্দু সনাতন ব্যক্তিরা সবাই বিশ্বাস করেন যে রামায়ণের যুগে শ্রীরামচন্দ্র এই অযোধ্যার মাটিতেই জন্মগ্রহণ করেন এবং একসময় তিনি এই অযোধ্যার রাজা হিসেবেও পরিচিত ছিলেন। তো সেই রাম জন্মভূমিকে কেন্দ্র করে, সেই শ্রীরামচন্দ্রের জন্মস্থানকে কেন্দ্র করে যে মামলা হয়, বহু বছর ধরে সেই মামলা চলছিল এবং সেই মামলায় তিনি সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে তার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের থেকে পয়সা নিয়ে। তিনি একজন হিন্দু হয়েও রাম মন্দিরের বিরুদ্ধে সুন্নি ওয়াকফ বোর্ডের থেকে টাকা নিয়ে যেভাবে লড়াই করেছেন, তো সেক্ষেত্রে এই প্রসঙ্গে অঞ্জন দত্তের একটা প্রিয় গান আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে, হিন্দু কি জাপানি জানি না কি তুমি কি, জানে ওই দাদাদের গ্যাং। তো কপিল দাদু জানি না তিনি হিন্দু কি জাপানি, তো সে যাই হোক। এরপরে তিনি আরও একটি বিতর্কিত মামলায় লড়েছিলেন, সেটা হলো 2G স্পেকট্রাম মামলা। তো এই কেসে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং ব্যবসায়ীদেরকে যারা অভিযুক্ত ছিল তাদেরকে তিনি তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে বাঁচিয়েছিলেন। এবং তার জীবনের সবথেকে বিতর্কিত মামলাগুলির মধ্যে আরেকটি মামলা হলো ইয়াকুব মেমন মামলা। 1993 সালে মুম্বাইয়ে যে ধারাবাহিকভাবে বিস্ফোরণ হয়েছিল, আমাদের সে কথা সবারই মনে আছে নিশ্চয়ই। তো সেই বিস্ফোরণে 257 জন সাধারণ নাগরিক মারা গিয়েছিলেন এবং 700 জনেরও বেশি আহত হয়েছিলেন। এবং সেই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ইয়াকুব মেমনকে কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল এবং সেই ফাঁসির আসামি ইয়াকুব মেমনকে তিনি টাকা নিয়ে তার পক্ষে লড়াই করেছিলেন তাকে রেহাই দেওয়ার জন্য। আমাদের যুব সম্প্রদায়ের কাছে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে দেশকে স্বাধীন করার জন্য বীর ক্ষুদিরাম, নেতাজি, রাসবিহারী বসু, ভগৎ সিংরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, সেই দেশে এরকম একজন অর্থলোভী মানুষও জন্মেছে। এবং তিনি আরও একটি বিতর্কিত মামলায় লড়েছিলেন সুপ্রিম কোর্টে, যেটা ছিল জম্মু এবং কাশ্মীরের 370 অনুচ্ছেদের পক্ষে তিনি লড়াই করেছিলেন এবং 3 তালাক
আরও একটি বিতর্কিত মামলা, যেখানেও তিনি লড়াই করেছিলেন এবং সুপ্রিম কোর্টে তিনি হেরে গিয়েছিলেন। মিস্টার কপিল সিব্বল ছিলেন একজন আইএএস, কিন্তু তিনি ওকালতিটাকেই বেছে নেন। তিনি অফিসার হিসেবে, আইএএস অফিসার হিসেবে তিনি কাজ করতে চাননি। তো এই ওকালতিকে বেছে নেওয়ার আরেকটি মনে হয় উল্লেখযোগ্য কারণ ছিল এটাই, যে তিনি শুধুমাত্র টাকা নিয়ে এই দোষীদের পক্ষে লড়াই করতে পারতেন না যদি তিনি অফিসার হিসেবে কার্যভার গ্রহণ করতেন। এবং এই কপিল সিব্বলের একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, তিনি একটি হিয়ারিংয়ের জন্য, বর্তমানে তিনি একটি হিয়ারিংয়ের জন্য মানে একটি শুনানির জন্য তিনি 1.5 কোটি টাকা ধার্য করেন। তো সেক্ষেত্রে তিনি সহ আরও 20 জন এরকম আইনজীবী, বড় বড় আইনজীবী, তারা সুপ্রিম কোর্টে লড়ছেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের হয়ে। আরজিকর মার্ডার কেসে, তিলোত্তমা মার্ডার কেসে তিনি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে লড়ছেন। আমাদের প্রশ্ন, এতগুলো উকিল, এত বড় বড় উকিল কেন রাজ্য সরকারের হয়ে লড়ছেন? তারা কি বিনা পয়সায় লড়ছেন? তারা কি টাকা পয়সা নেবেন না? আর যদি নেন, তাহলে এই টাকাগুলো সরকার দেবে কোথা থেকে? এবং সরকারকে এই টাকাগুলো কারা যোগান দেবে? একজন বলছিল এই টাকাগুলো নাকি আমার আপনার জনসাধারণের ট্যাক্সের টাকা। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।